জি24 ঘন্টায় জ্যাক হলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী রয়েছি। শুরু করছি 5টা পাঁচ। আর 5টা পাঁচে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমাদের সঙ্গে বিজেপি স্নেহায়ন সরকারও থাকবেন। খড়গপুরে শাসক মঞ্চে বিএলও বিজয়া সম্মেলনীতে দলীয় কর্মীদের সঙ্গে বুথ লেভেল অফিসারদের পরিচয় করিয়ে দিলেন কে? স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী। প্রশ্ন হচ্ছে, ভোটের আগে নিরপেক্ষতা কোথায়? আর ইতিমধ্যে এই নিয়ে বিজেপি সরব হয়েছে। ভুল মেনেও পদ্মের ঘাড়ে দায় চাপালো জোড়াফুল শিবির। খড়গপুরে তৃণমূলের বিজয় সম্মেলনীর ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে বিতর্কের সূত্রপাত। ভিডিওয়ে দেখা যাচ্ছে বিএলওদের সঙ্গে দলের কর্মী সমর্থকদের পরিচয় করিয়ে দিচ্ছেন খড়গপুর টাউন তৃণমূল কোর কমিটির সদস্য দেবাশিস চৌধুরী। বৃহস্পতিবার এই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাতীয় নির্বাচন কমিশনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। এর পাশাপাশি ইমেলে জেলা শাসকের কাছে অভিযোগ জানান জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইত। বড় বড় কথা বলে নিরপেক্ষতার কথা বলেন, এই হচ্ছে তাই হচ্ছে, বিজেপি নাকি সব কিছু করে দিচ্ছে। আমাদের কোনো নেতাকে দেখা গেছে নাকি কোনো মঞ্চে উঠে ঘুরে বেড়াচ্ছে বা কোনো কর্মীকে দেখা গেছে? এরা এইগুলো করে বেড়ায়। ওরা মনে করছে যে রাজ্য নির্বাচন কমিশন যেরকম রাজ্য নির্বাচনী দপ্তরে পরিণত করিয়েছিল, সেরকম কেন্দ্রীয় নির্বাচন কমিশনটাকে ওই রকম কিছু বানানোর চেষ্টা করছে, কিন্তু সম্ভব হবে না। পাল্টা ভুল স্বীকার করেও বিজেপির ঘাড়ে দায় চাপাচ্ছে জোড়াফুল শিবির। এটা কাম্য ছিল না। সময় বলি যে যারা দায়িত্বশীল নেতৃত্ব, তাদের যে কোনো আচার আচরণ বা যে কোনো কাজের ক্ষেত্রে তাদের আরো বেশি চিন্তা ভাবনা করে দায়িত্বশীল ভূমিকা প্রত্যেকের নেওয়া উচিত। তো এটা দায়িত্বশীল ভূমিকা নয়। বিজেপি আসলে যত প্রকাশ্যে চলে আসছে যে নির্বাচন কমিশনের সঙ্গে আসল আঁতাতটা বিজেপির, তত ওরা সেটাকে সেখান থেকে নজর ঘোরানোর জন্য এই সমস্ত ভিডিও পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, শুরু হয়ে গিয়েছে এসআইআর এর প্রস্তুতি। যে কাজে অন্যতম গুরুত্বপূর্ণ বুথ লেভেল অফিসারদের ভূমিকা। তারাই বাড়ি বাড়ি ঘুরে প্রাথমিক সমীক্ষার দায়িত্বে। এসআইআর নিয়ে উত্তাপের মধ্যেই শাসকের মঞ্চে বিএলওদের উপস্থিতি বিতর্কের আগুনে ঘি ঢালল বলেই মনে করছে রাজনীতির কারবারিরা। চম্পক দত্তের রিপোর্ট, জি24 ঘন্টা। কৃষ্ণদা, এই বিএলও নিয়োগ নিয়ে এখানে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রশ্ন হয়েছে, বিজেপির তরফ থেকেও প্রশ্ন করা হচ্ছে বারে বারে। তারপরে এই ধরনের ঘটনা যখন সামনে আসে, একটু হলেও তো অস্বস্তির বই কি দলের কাছেও তো বটে না। প্রথম কথা হচ্ছে যে এটা হয়তো একটু বেশি উৎসাহতে হয়েছে, কিন্তু তার যে পেছনে যে অভিসন্ধিটা, সেটার মধ্যে কোনো গলত নেই, সেটার মধ্যে কোনো ত্রুটি নেই। আপনাকে এদের সাথে রাজনৈতিক কর্মীদের সাথেই কাজ করতে হবে এবং বাড়ি বাড়ি যেতে হবে, এলাকাতে যারা চেনে, যাদের পরিচিতি আছে, তাদের মাধ্যমেই কাজগুলো করতে হবে। তো ন্যাচারালি এটা টু ওয়ে, এই গ্যাদারিংসগুলোতেই তো নির্বাচন কমিশনে করবে। এবং আমি বলে রাখি, তুমি অ্যাজ এ সাংবাদিক প্রশ্ন করবে, আমি প্রথমেই বললাম যে এটা না হলেই ভালো হতো, কিন্তু বিজেপির এইগুলোতে বক্তব্য দেওয়া কেন, এই ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করার কোনো গণতান্ত্রিক অধিকার নেই। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশনকে আমরা দেখেছি বিজেপি কিভাবে ঠুটো জগন্নাথ, অমিত শাহ, মোদি নিজেদের ইচ্ছা মতো করেছে। সেখানে আমাদের যে সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস, তাকে সরিয়ে অমিত শাহকে ঢোকানো হয়েছে। তো এই যে বর্তমান নির্বাচন কমিশন এবং তারপরে তাদের যে কর্মকাণ্ড আমরা দেখছি, একদম পুরোপুরি বিজেপির এক্সটেন্ডেড অফ পার্টি অফিস হিসেবে তারা কাজ করছেন। এবং তার জন্য এখন তো ধরা পড়ে গেছে না, ভোট চোর বললে মানুষ কাদের দিকে তাকাচ্ছে। ভোট চোর, ভোট চুরি ধরা পড়েছে এবং আবারও ভোট চুরির তাদের অভিসন্ধি, এটাও ধরা পড়ে গেছে। কিন্তু বাংলাতে আর যাই যেখানে যা খুশি হোক, বাংলাতে সুবিধা করতে পারবে না। তার দরুন দেখুন বিরোধী দল নেতা ওই অগণতান্ত্রিক কথাই বলতে হচ্ছে। এত কিছু পরও একবারও বলতে পারছে না যে আমরা এত কিছু পর ভোটটা করে জিতে দেখাবো। তাকে বলতে হচ্ছে রাষ্ট্রপতি শাসন। তার কারণ হচ্ছে জানে তো যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে দূর 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 অবধি তারা কোথাও নেই, তারা ধোপে টিকবে না। এমনকি 50% বুথে মানে বুথ রিপ্রেজেন্টেটিভ দেওয়ার মতো কর্মী তাদের কাছে নেই। তো সুতরাং এ তো মানে খেলার আগেই মাঠ ছেড়ে দেওয়ার মতো অবস্থা বিজেপির হয়েছে। না দেখো, বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কতগুলো তোমার পদ্ধতি নিয়েছে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে গিয়ে যে পারসুয়েশন, যে এদেরকে অনেক আর্থিক প্রলোভন দেখানো হচ্ছে বিএলওদের। যেসব বিএলওরা আর্থিক প্রলোভনে পা দিয়ে দিচ্ছে, তারা ভালো কথা, তাদেরকে তৃণমূল এরকম স্টেজে নিয়ে গিয়ে সংবর্ধনা দিচ্ছে।
যারা দিচ্ছে না তাদেরকে প্রথম কথা হচ্ছে গিয়ে ভয় দেখানো হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে তাদের মানে চাকরির ক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের বাধা বা বিপত্তি সৃষ্টি করা হচ্ছে যাতে কোনো ক্রমে তারা তাদের কাছ থেকে সরে আসতে পারে। এবার আমি আসি যে এই একটি ঘটনা, যে ঘটনাটা হতে পারে গিয়ে যেটা কৃষ্ণদা বললো যে এটা অতি উৎসাহিত হয়ে করে ফেলেছে, এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা, হয়তো আগামী দিনে বলবে। আচ্ছা, শঙ্কর মাঝি, ঠিক আছে, মেদিনীপুর বিধানসভার 183 নম্বর বুথে বিএলও করা হয়েছিল। তিনি কে জানো সব্যসাচীদা? তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার জেনারেল সেক্রেটারি, মানে ছোটোখাটো কোনো নেতা না, জেলা স্তরের নেতা। তুমি ভাবতে পারছো একটা জেলা স্তরের নেতাকে তারা বিএলও করেছে। এবার এই বিএলওর নামগুলো কোথা থেকে এসছে? ইলেকশন কমিশন তো বাড়িতে বাড়িতে গিয়ে তোলেনি, তো রাজ্য সরকারের কাছ থেকে চাওয়া হয়েছে। রাজ্য সরকার যাদের যাদের নাম দিয়েছে তাদেরকে ইলেকশন কমিশন বিএলও করেছে। তো রাজ্য সরকার যখন নাম দিয়েছে তখন জানতো না যে শঙ্কর মাঝি মেদিনীপুর বিধানসভার একটা জেলা স্তরের নেতা? আমি বলতাম যে বুথের প্রেসিডেন্ট, তাকে বলতে পারতাম যে হয়তো জানে না। যে জেলার নেতা, যে এর আগে এই বিধানসভা এই লোকসভা নির্বাচনে তাকে প্রার্থীর সাথে ঘুরতে দেখা গেছে, তাকে কি করে তুমি বিএলও করো? তুমি একটা নয়, দুটো নয়, 8-8টা বিএলওকে তুমি স্টেজে তুলে তুমি সংবর্ধনা দিচ্ছ। তারপরে তুমি কোথায় এসআইআরটা করতে যাচ্ছ? তোমার ভয়টা কোথায়? তুমি যখন এসআইআর, তুমি যখন ইলেকশন নিয়ে এতটাই কনফিডেন্ট, তাহলে লেট এসআইআর বি ডান ইন আ ফ্রি অ্যান্ড ফেয়ার ম্যানার। তুমি প্রথমে ভয় দেখাচ্ছ, তুমি ধমকাচ্ছ, তুমি চমকাচ্ছ। তোমার ছোট থেকে বড় মাঝারি সব নেতারা যা না পাচ্ছে তাই বলছে। কেউ বলছে রক্তগঙ্গা বইয়ে দেবো, কেউ বলছে সুকান্ত মজুমদার বাড়িতে থাকতে পারবে না। এই ধরনের ধমকিতে যখন কাজ হচ্ছে না, তখন তুমি তোমার পার্টির ক্যাডারদেরকে বিএলও তৈরি করছো। আর স্ট্রেট ফরওয়ার্ড বলা হয়েছে যে এইখানে কোনো রকমভাবে কোনো অস্থায়ী কর্মীকে যেখানে বিএলও করা যাবে না, সেখানে কিভাবে তৃণমূলের যারা পার্টির লিডারশিপ তারা কি করে বিএলও গুলো করছে। তা তোমার ভয়টা কোথায়? তোমার ভয়টা কি তোমার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসবে? তোমার কি ভোটার লিস্টে তুমি এমন কিছু লোকজন ঢুকিয়ে রেখে দিয়েছো যার জন্য তোমার ভয় লাগছে যে এই সত্যিকারের এসআইআর হলে, এইগুলো বাদ হয়ে গেলে তাহলে তোমার পক্ষে আগামী বিধানসভা নির্বাচনে মুশকিল আছে, তাই জন্য তুমি এসআইআরটা হতে দিতে চাইছো না? আচ্ছা কৃষ্ণদা, দেখো, প্রথম কথা হচ্ছে, আমি আবার বললাম, বিজেপি অনেক উত্তেজিত হয়ে যাচ্ছে, কিন্তু দিনের শেষে বাস্তব আমরা তো এইখানে এই যে নতুন যে বিজেপির দ্বারা নিয়োজিত যে ইলেকশন কমিশন, তাদের যে এসআইআর, সেই এসআইআর আমরা প্রথম দেখলাম বিহারে, এখন দ্বিতীয় সম্ভবত বাংলাতে আমরা দেখব। তো যে বিহারে দেখছি ও যা যা অভিযোগ করলো, যা যা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলো, বিহারের বিরোধী দলরা বিজেপির বিরুদ্ধে, জেডিইউর বিরুদ্ধে ঠিক তাই অভিযোগ করছে এবং মিডিয়ার ক্যামেরাতে ধরা পড়েছে। একাধিক বিজেপির নেতা তারা ওখানে বিএলও বসে মানুষকে শুধু মানে কাজ, তারা বিএলওর কাজ করছিল না, মানুষকে ভীতি প্রদর্শন করছিল। যারা গেছে নিজের তথ্য প্রমাণ নিয়ে, যেই দেখেছে দাড়িওয়ালা আছে, ফেস টুপি আছে, কোথাও চিহ্নিত হয়ে গেছে যাদব সম্প্রদায়ের, তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। তাহলে তো এটাও দাঁড়াচ্ছে কৃষ্ণদা যে রাজ্যে শাসক দল থাকবে এটা বিএলওদের প্র্যাকটিস হয়ে যাবে। শুনুন, এটা অনেক কিছু বলার থাকতে পারে না। যেরকম আমরা পুলিশ রিফর্মসের কথা বলি, জুডিশিয়াল রিফর্মসের কথা বলি, ঠিক সেরকম ইলেকটোরাল রিফর্মস তো আমার নেত্রী এ বিষয়ে বলেছেন যে করুক না, স্টেট ফান্ডিং করে দেখাক না, করে দেখা, করাইনি কেন? 11 বছর, 1 দশক, আর 1 বছর পরে আমাদের হিন্দু মত অনুসারে 1 যুগ পেরিয়ে যাবে। মোদি ক্ষমতায় আছে, এত কিছু বলেছিল, করেনি কেন? আর এই দিনের শেষে চিহ্নিতটা কি করতে চলছে? প্রথম কথা, এটা বেআইনি কাজ করছে। কারণ হচ্ছে এসআইআরের একটা পূর্ব শর্ত আছে, সেটা হচ্ছে এসআইআরের আগে একটা সেন্সাস হয়, এরা সেন্সাস করেনি। এখন সেন্সাস হয়েছিল 2001 সালে, তারপরে এসআইআর হয়েছিল 2002 সালে, এখন 2025, এটার কোনো এসআইআর মানে সেন্সাস নেই, কিন্তু এসআইআর করছে। তার পেছনে অভিসন্ধিটা তো আমরা ধরেছি কিছুদিন আগে। আমার নেত্রী ফেব্রুয়ারি মাসে ধরার পর রাহুল গান্ধী, বিভিন্ন বিরোধী দল, এমনকি বিজেপির নেতা অনুরাগ ঠাকুরও বলেছে হ্যাঁ ভোটার লিস্টে গরমিল আছে, সে তালিকা দিয়েছে কত ভুয়ো ভোট আছে, যে নির্বাচন কমিশন অপদার্থ, ব্যর্থ, সেটা তো বিজেপিও মেনে নিয়েছে। এখন আমি আবার কি বললাম, এর পেছনে অভিসন্ধি কি, যেটা ওরা বলছে, অন্তত অফিসিয়ালি বলছে, যে বিদেশি নাগরিক যারা ভারতের নাগরিক নয় তাদেরকে চিহ্নিত করা। আচ্ছা, একটু স্নেহাহন বলে দিক তো, বিহারে কটা বিদেশি নাগরিক চিহ্নিত করতে পেরেছে? আসল ব্যাপারটা তো তা নয়। ওরা জানে বাংলাতে কিছুতেই গণতান্ত্রিকভাবে ওরা ঠাহর করে উঠতে পারছে না। তো কি প্রথমে ভয় দেখালো, প্রথমবার এসে বলল আমরা
নাগরিকত্ব দিয়ে দেবো। কাকে নাগরিকত্ব দেবে, কেন দেবে, যে অলরেডি নাগরিক তাকে আবার কি করে নাগরিকত্ব দেবে। আমরা অনেক মানুষকে বুঝিয়েছিলাম, কিছু মানুষ প্ররোচিত হয়ে গেছিল বিজেপির দ্বারা, এখন বুঝতে পারছে হাড়ে হাড়ে যে সিএএ, এনআরসি এইগুলোর দ্বারা সাধারণ মানুষের, সাধারণ ভারতবাসী বিশেষ করে যারা উদ্বাস্তু তাদের মানে সব কিছু গেছে, একুল ওকুল দুকুল গেছে। আজকে যারা সুষ্ঠুভাবে গত প্রায় 75 বছর ধরে যারা এপারে এসে বিভিন্ন প্রক্রিয়াতে তারা নাগরিকত্ব পেয়েছেন, তাদেরকে এখন বিজেপি প্রথমেই ফরেনার ডিক্লেয়ার করে দিচ্ছে। এবং এখন যে নতুন যে আইনটা করেছে সিএএ 2019, তাতে তাদেরকে প্রথমে ডিক্লেয়ার করতে হবে যে আমি ওপার থেকে এসছি, চোরাগোপ্তায় এসছি, বেআইনিভাবে এসছি এবং আমি নাগরিক নই, আমাকে নাগরিকত্ব দাও। এতকাল এগুলো ছিল না। এবং আমি আবার বলছি, যেরকমভাবে সিএএ এনআরসির বিরোধিতা আমরা করেছি, প্রমাণিত হয়েছে যে সিএএ এনআরসির বলি হয়েছে ওপার থেকে উদ্বাস্তু হিন্দু বাঙালি, আসামে হয়েছে, ত্রিপুরায় হয়েছে, পশ্চিম বাংলাতে বিজেপির ওপার বাংলা থেকে পূর্ব বাংলার কর্মীরা সুইসাইড করেছে। আমি একটু স্নেহানকে আচ্ছা কৃষ্ণদা সরকারের জিপে লাফাতো। আচ্ছা কৃষ্ণদা একটু তোমায় থামাচ্ছি, সরকার এই এনআরসির নথি নেই, কাগজ নেই। কৃষ্ণদা একটা বড় খবর এসেছে, তোমায় থামাচ্ছি, খুব ইন্টারেস্টিং খবর। শোভন চট্টোপাধ্যায়, আমরা কিছুদিন আগে খবর করেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে পাহাড়ে বৈঠক করলেন, বৈঠকে বন্দ্যোপাধ্যায় অবশ্য বাইরে ছিলেন, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। আর এই মুহূর্তে যে বড় খবর, শোভন চট্টোপাধ্যায় তিনি এনকেডি এর চেয়ারম্যান। শোভন চট্টোপাধ্যায়কে এনকেডি এর চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হলো, এমনটাই সামনে আসছে এই মুহূর্তের বড় সড়ো খবর। তাহলে কোথাও গিয়ে শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে জল্পনা ছিল, সেই জল্পনা সত্যির দিকে যাচ্ছে কিনা তা নিয়ে আবার নতুন করে জল্পনা। এনকেডি এর চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায়, তার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার বৈঠকের খবর এসেছিল, পাহাড়েও সম্প্রতি কদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, আর তারপরে এই খবর। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, একেবারে দেখো, যে খবর আমরা পাচ্ছি যে শোভন চট্টোপাধ্যায়কে তাকে এনকেডি চেয়ারম্যান করা হলো, এবং এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে গত পরশুদিন সেক্ষেত্রে পাহাড়ে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়, এবং তারপরে কার্যত যে অর্ডার বেরিয়েছে, আজকে অর্ডার বেরিয়েছে, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে এই যেটা জানা যাচ্ছে যে ক্ষেত্রে শোভন চট্টোপাধ্যায় তিনি এনকেডি এর চেয়ারম্যান হিসেবে এবার থেকে তিনি দায়িত্ব সামলাবেন। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আপনারা আরও একবার জানিয়ে রাখবো, এনকেডি এর চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ব্যাপার, কারণ শোভন চট্টোপাধ্যায় দীর্ঘদিন রাজনীতির বাইরে, তারপরে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসেবে যখন শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হচ্ছে, তার নাম ঘোষণা হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে অন্যরকম জল্পনা রাজনৈতিক মহলে। আলোচনায় ফিরে আসবো সরাসরি, যে নিয়ে আলোচনা করছিলাম বিএলও নিয়ে। আমি কৃষ্ণদার বক্তব্য একটু স্নেহানের উত্তর নিয়ে নিই সরাসরি। না, বিষয়টা হচ্ছে কি, এখানে দাঁড়িয়ে দর্থহীন ভাষায় কৃষাণুদা সিএ এর বিরোধিতা করলো, খুব ভালো। আমি বলি কি, সিএ এর বিরোধিতাটা কলকাতায় দাঁড়িয়ে যেরকমভাবে তৃণমূল কংগ্রেস দর্থহীন ভাষায় করে, একটু বনগা রানাঘাটে দাঁড়িয়েও এরকমভাবে সিএকে একটু আক্রমণ যেন করা হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে কৃষাণুদা বললো যে এসআইআর থেকে তো বিদেশি যারা, মানে বিদেশি নাগরিক যারা ভোটার লিস্টে, আমাদের দেশের ভোটার লিস্টে নাম উঠেছে, এরকম একটা নাম চিহ্নিত করে দিই। হ্যাঁ, আমি বিহার যাব না, অত দূর আমি যাব না, আমি ভাই বাংলার ছেলে, বাংলাতে থাকি, অত ইউপি বিহার করি না। আমি নৈহাটি অবধি যাব। নৈহাটিতে সালেহা ইমরান, বাবার নাম মোহাম্মদ খালিল, বাড়ি কোথায়? 1119/1 শাহ ফাইজাল কলোনি, করাচি। কোথায় ভোটার লিস্টে নাম আছে? ভোটার লিস্টে নাম আছে হচ্ছে কি নৈহাটি বিধানসভায়। আমি বলছি, মিথ্যা কথা বলছি, বিজেপি করি বলে বলতে পারে, স্বয়ং নৈহাটির প্রাক্তন বিধায়ক, এখন ওখানকার সাংসদ, তিনি নিজে স্বীকার করেছেন এবং বলেছেন 20 বছর ধরে আছে। আমরাও অস্বীকার করছি না যে সব বিদেশি ভোটারদেরকে তৃণমূল রেজিস্ট্রেশন করিয়েছে, সিপিএমও করিয়ে দিয়ে গেছে, এবং সিপিএম যখন করিয়েছে তখন তৃণমূল বিরোধিতা করেছে। মমতা ব্যানার্জি লিস্ট নিয়ে গিয়ে লোকসভার স্পিকারের দিকে ছুড়ে মেরেছিল সেই লিস্ট। আজকে সেই তাদেরকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। তৃণমূল কংগ্রেস আজকে ভয়, লোভ, যত রকম প্রকারে তারা যেভাবে পারতে পারে এদেরকে বাঁচানোর জন্য রাস্তায় নেমেছে। যেখান থেকে তারা বিদেশিদেরকে, অনুপ্রবেশকারীদেরকে, রোহিঙ্গাদেরকে যেভাবে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করেছে সেইগুলো বাঁচানোর। এবং এই ঘটনা আজকে প্রথম না, আজকে এসআইআর হচ্ছে বলে বেরিয়েছে তা না। গত বছর 2024 সালের ডিসেম্বর মাসে আসাম এসটিএফ একজন জঙ্গিকে ধরলো। এই বছরের পর বছর ধরে তৃণমূল এই কাজটা করে গেল, নির্বাচন কমিশন চোখ বন্ধ করেছিল।
আজকে গিয়ে টনক নড়েছে? না না, দেখো, তৃণমূল কংগ্রেস বছরের পর বছর ধরে করে গেছে। বছরের পর বছর ধরে আমরা বিরোধী দল হিসাবে, শুধু আমরা না, সমস্ত বিরোধী রাজনৈতিক দল আজকে তারা তৃণমূলকে সাপোর্ট করছে এসআইআর এর ক্ষেত্রে, কিন্তু সিপিএম বলো, কংগ্রেস বলো, সবাই অভিযোগ করেছে। তুমি বলো তার মানে নির্বাচন কমিশনের গন্ডগোল আছে। বিধাননগরে দ্বিজেন বন্দ্যোপাধ্যায় এসে ভোট দিয়ে চলে যায়, কতগুলো এক একটা বুথে প্রায়। তার মানে এটা কমিশনের একটা ব্যর্থতা, এটা কমিশনেরই ব্যর্থতা। তাহলে কমিশনের ব্যর্থতা, কমিশনের এই বিএলও কাদেরকে দিয়ে কাজ করাবে? বুথ লেভেল অফিসারদের দিয়ে কাজ করাবে। এইগুলো কাজগুলো কাদের? বুথ লেভেল অফিসারদের। তাদেরকে যদি ঠিক করে কাজ করতে দেওয়া না হয় তাহলে তুমি কি করবে? তুমি আমাকে হিসাব দাও। আজকে তো তুমি পরিস্থিতি দেখতে পাচ্ছ। লঙ্কায় যে যায় সেই যায় রাবণ। কৃষাণুদা বলছে তোমরা বিহারে এই কাজ করেছো, তোমরা শাসক, এবং তোমরা বলছো কৃষাণুদারা এখানে কাজ করেছে, কৃষাণুদারা শাসক। যে যেখানে থাকবে বিহারে 65 লাখ নাম বাদ গেছে। আমরা কটা জায়গায় বিরোধিতা করেছি তুমি বলো না? যাদের নাম দুবার করে আছে ভোটার লিস্টে, যারা অন্যরা দেশ থেকে এসে বেআইনিভাবে ভোটার লিস্টে নাম তুলেছে, ডেড ভোটার আছে, তাদের নাম বাদ যাক, এটা তো আমরা দাবি করেছি। তাহলে তৃণমূল কংগ্রেসের যদি এতটাই সৎসাহস থাকে, তৃণমূল কংগ্রেস যদি কনফিডেন্ট থাকে যে 15 বছরে আমরা যা কাজ করেছি আমরা জিতে আসতে পারবো, তাহলে এই নামগুলো বাদ যাক। আচ্ছা, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। কালীগঞ্জে এই বিধানসভা উপনির্বাচন হলো, তার আগে 6000 নাম বাদ গেল। তৃণমূল কংগ্রেস বিরোধিতা করলো না কেন? কারণ কালীগঞ্জে তারা জানে যে ডেমোগ্রাফিক্যালি তারা জিতবে। তাদের ভয়টা কোথায় বলো তো? তাদের ভয় হচ্ছে রাজারহাট গোপালপুর নিয়ে। 74 ভোটে লিড আছে, ওখানে প্রায় 100 অনুপ্রবেশকারীদেরকে ভোটার বানিয়ে রেখেছে। আজকে এসআইআর হলে পুরো সব কটার নাম বাদ যাবে, পারবে এই সিটগুলো জিততে। এক মিনিট সময় আছে। বিষয়টা হচ্ছে বিদেশি নাগরিক। দু একটা বিদেশি নাগরিকের নাম বললে তো আর বাংলাকে চিহ্নিত করলে তাহলে তো বলতে হবে উত্তরপ্রদেশে কি করে বিদেশি নাগরিক ধরা পড়লো, গুজরাটে কি করে বিদেশি নাগরিক ধরা পড়লো, এবং স্বদেশী নাগরিক শুনে না আমি তোমাকে শুনে না তো কে বাদ দেবে? কে বাদ দেবে? কে বাদ দেবে? আমি শুনে নাও না তো, কোনোটাই বাদ দেওয়া হচ্ছে না, কোনোটাই বাদ দেওয়া হচ্ছে না। শুনে নাও না, তোমাকে আটকাইনি। স্নেহায়ন এতটা কাটসি এক্সপেক্ট করতে পারি, আমি এতটা কাটসি এক্সপেক্ট করি। আমার সময় শেষ, আমার সময় একদম শেষ। দুজনকে অনেক ধন্যবাদ। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।